শুরুতে হেডলাইন। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। নমস্কার। আজকের বিশেষ খবর হলো জেল মুক্তির এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম জেল মুক্তির পর বাড়ি ফেরার 6 দিনের মাথায় কঙ্কালীতলা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যদের নামে পুজো দিলেন অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল। রবিবার সকালে তিনি তার বোলপুরের বাড়ি থেকে কঙ্কালীতলায় যান। আর এই দিন মন্দিরে পুজো দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। কঙ্কালীতলা, ফুল্লড়া, তারাপীঠ, পাথরচাঁপুরীতে টাকা দিয়েছিলেন উন্নয়ন। গতরাতে সোমবার রাতে 18 মাস পর তিহার থেকে বেরোন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোর 5:20 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং জেলা সভাপতি পুলিশ বাহিনী। বাড়ির বাইরে জড়ো হয়েছেন জেলা থেকে আসা বহু কর্মী সমর্থকরা। নিজেদের গড়ে ফেরার পর প্রশ্ন ওঠে, তাহলে কবে রাজনীতির ময়দানে ফিরছেন তিনি? সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুর জেলায় তৃণমূল কার্যালয়ে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ করেন বৈঠক। সাংবাদিক বৈঠক করে জানান, কালীপুজোর পর তিনি যাবেন ব্লকে ব্লকে। বরাবরই তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। প্রথমে কয়েক মাস আসানসোল জেল, তারপর 2023 সালের মার্চ থেকে দিল্লির তিহার জেল মিলিয়ে প্রায় 2 বছর বন্দী ছিলেন। তবে বীরভূমে জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বারবার অনুব্রতর পাশে থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্বে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। আকাশপথে ফের হামলা লেবাননে হতো হিজবুল্লাহর আরও এক শীর্ষ নেতার দাবি ইসরায়েলের। ইরানের মদতপুষ্ট পশ্চিমী নেতানিয়াহুর দেশ ইসরায়েল। নিহত ওই হিজবুল্লাহ নেতার নাম নাবিল কাওয়া। লেবাননে ফের হামলা চালান ইসরায়েল। এই মামলা ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আরও এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন বেল কাওয়াক। তিনি হিজবুল্লাহর প্রিভেন্টিভ সিকিউরিটি ইউনিটের কমান্ডার ছিলেন। সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সদস্যও ছিলেন তিনি। অবশ্য নাবিলের মৃত্যুর খবরটি এখনও লেবাননের সশস্ত্র সংগঠনটির তরফে নিশ্চিত করা হয়নি। গত কয়েকদিন ধরেই লেবাননের রাজধানী বেইরুটে একের পর এক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনা। শনিবার এমনই এক হামলায় হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর মৃত্যু হয়েছে বলে দাবি করে ইসরায়েল। পরে হিজবুল্লাহর তরফেও নাসরাল্লাহর মৃত্যুর খবরটি স্বীকার করা হয়। তারপর লেবানন 5 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস, এমনকি সরকারি দফতরও। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মনে করেন যে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ দিকে এবং বেকা উপত্যকায় নিজেদের ঘাঁটি তৈরি করেছেন হিজবুল্লাহ। মূলত ওই দুটি অঞ্চলে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু ভোটের সময় আসে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ, মমতার ক্ষতিপূরণে ও বঞ্চনার অভিযোগ। উত্তরবঙ্গ রওনা দেওয়ার আগে এই দিন কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন মমতা। ভরা আশ্বিনে বন্যায় ভাসছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণবঙ্গ যখন ভাসি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, নেপালের নদী থেকে জল ছাড়ার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বললেও আশঙ্কা দেখা গিয়েছে। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের এমন পরিস্থিতির জন্য দোষলেন কেন্দ্রকে। বন্যার ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের সঙ্গে বঞ্চনা হচ্ছে বলে অভিযোগ করেছেন। উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে এই দিন কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন মমতা। সেইখানে তিনি বলেন, দক্ষিণবঙ্গ যেমন ডিভিসির জলে ভেসেছে, গতকাল নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে 5 লক্ষ কিউসেক টন। ওই জল বিহার হয়ে বাংলায় ঢুকেছে। একদিন সংকোচ নদীর জলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আক্রান্ত, অন্যদিকে নেপালের ছাড়া জল বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুর এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। মমতা জানিয়েছেন, গতকাল রাত 12টা থেকে এলাকার মাইকিং চলছে। মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। নেপালের জলে বিহার এবং বাংলা 2 রাজ্যই ভাসবে বলে মন্তব্য করেন মমতা।
কেন্দ্রের দিকে আঙুল তুলে বলেন, ফারাক্কার তো ড্রেজিং করে না আজ 20 বছর হয়ে গিয়েছে। ড্রেজিং করা হলে কিছু কিউসেক টন রাখতে পারত ফারাক্কা। সেই ক্ষেত্রে মালদা সুতির মতো এলাকায় অন্তত বন্যা হতো না। বন্যা নিয়ন্ত্রিত কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে ফারাক্কা ব্যারেজ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন কমে 20 কিলোমিটার এসে গিয়েছে, কিছুই করে না। পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। মমতার কথায় দার্জিলিংয়ে ব্যাপক ভূমিধস হয়েছে। দার্জিলিং কালিম্পং এর রাস্তায় এমনিতে সরু সরু দীর্ঘ যাত্রীদের লাভা এবং লোলেগাঁও দিয়ে আনা হয়েছে। দার্জিলিংয়ে ধসে সোনার ও ভূমিকা রয়েছে। ওই পথে আসা যাওয়া করেন। ধসটা যাতে দ্রুত মেরামত করা যায় তা নিয়ে কথা বলবো। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে যে বানভাসী পরিস্থিতি তা নিয়ে কেন্দ্র সহযোগিতার আশ্বাস দিয়েছে কি? প্রশ্নের জবাবে মমতা বলেন, কেউ খবর নেয়নি এবং 1 পয়সাও দেননি। বাঙালি একমাত্র রাজ্য যারা বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। ইতিমধ্যে মুখ্য সচিব উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। গৌতম দেবকেও গতকাল তিনি পাঠান বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 5টায় উত্তর কন্যায় বৈঠক করবেন তিনি। মমতা জানিয়েছেন, প্রশাসনের সব মহলকে সতর্ক করা হয়েছে। ত্রাণ কার্যে পুলিশের ভূমিকাও প্রশংসা করেন তিনি। সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি রাজ্য। সাগর দত্তকাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা। সুপ্রিম কোর্ট শুনানিতে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, পরে কেটে গেলেও এই বিষয়ে কাজ প্রায় শুরুই করেননি প্রশাসন। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীর পরিবারের হাতে চিকিৎসকদের হেনস্থার ঘটনার আবহে এবার সামনে এলো বিস্ফোরক দাবি। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে, এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে আরজিকর মামলার সুপ্রিম শুনানিতে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী 7 থেকে 14 দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে। তবে এইবার ডাক্তারদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির পর প্রায় 12 দিন কেটে গেলেও এই বিষয়ে কাজ প্রায় শুরুই করেনি প্রশাসন। সাগর দত্ত হাসপাতাল চত্বর জুড়ে বর্তমানে 100টিরও সব সিসিটিভি ক্যামেরা আছে বলে অভিযোগ। 360টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, কিন্তু তারপর কোনো কাজ এগোয়নি। উল্লেখ্য, রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকদের এবং নার্সদের মারধর করেছিল। ঘটনায় নাকি পুলিশ কর্মীও জখম হয়েছিলেন রোগীর পরিবারের মারধরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাগর দত্তে জুনিয়র ডাক্তাররা এবং নার্সরা কর্মবিরতির ঘোষণা করেন। তার মাঝে রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। গতকাল সাগর দত্তে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। এইসবের মাঝে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররাও সার্বিকভাবে সোমবার থেকে কর্মবিরতি হুঁশিয়ারি দিয়েছিলেন। আরজিকর মামলার শুনানি, সেইখানে রাজ্য সরকার কি নথি পেশ করে সেটা দেখে নিতে চাইছেন ডাক্তাররা। তারপর থেকে কর্মবিরতির ডাক দেওয়া হতে পারে। নিরাপত্তা নেই, আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের শুনতে হলো আবার অভয়া করে দেব। থ্রেট কালচারকে ওপরে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম। আজকে তো অভিক দে বিরূপাস কোথা থেকে পাচ্ছে? আলোচনা করে কি হলো? সাগর দত্তের মতো ঘটনা হলো। শাসক দলের বিধায়ক বলেছেন, 50 ডাক্তারকে 50,000 লোক দিয়ে মারধর করব। সাগর দত্তের সুপারদের কমান্ডো সিকিউরিটি পোশাক পরে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের আন্দোলন যা হবে, এবার শাসক এবার ভয় পাবে। হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। পুজোর মুখে সুখবর, 4 থেকে 6 হাজার টাকা পারিশ্রমিক বাড়ছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের। সম্প্রতি নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর যে আদেশনামা প্রকাশ করেছে, তাতে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়াচ্ছে প্রতি মাসে 4 থেকে 6 হাজার টাকা করে। পুজোর মুখে সরকারের 2টি প্রকল্পের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আদেশনামা প্রকাশ করেছেন, তাতে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ছে প্রতি মাসে 4 থেকে 6 হাজার টাকা করে। উভয় প্রকল্পের অ্যাকাউন্টের মাসিক পারিশ্রমিক 15,000 থেকে বেড়ে হচ্ছে 21,000 টাকা। কন্যাশ্রীর ডেটা ম্যানেজারেরা এইবার থেকে 11,000-এর বদলে পাবেন প্রতি মাসে 16,000 করে টাকা। ওই প্রকল্পে অ্যাকাউন্ট ও ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক 12,000 থেকে বেড়ে হচ্ছে 16,000 টাকা। আবার রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটর পাবেন প্রতি মাসে 16,000 টাকা, আগে যা ছিল 11,000 টাকা মাসে। আদেশনামা অনুযায়ী সংশ্লিষ্ট প্রকল্প দুটির অ্যাকাউন্টে যারা 21,000 টাকা প্রতি মাসে পারিশ্রমিক পাচ্ছেন,
তাদের বার্ষিক বৃদ্ধি হবে 800 টাকা। কাজের 5 বছর পূর্ণ হলে মাসিক পারিশ্রমিক বেড়ে হবে 26,000 এবং বাৎসরিক বৃদ্ধি 900 টাকা। 10 বছরের পূর্তিতে বাৎসরিক 1,000 টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি হবে, যাতে মাসিক অর্থ হবে 32,000 টাকা। 15 বছর পূর্ণ হলে মাসিক 40,000 টাকা এবং বাৎসরিক বৃদ্ধি হবে 120 টাকা, 1200 টাকা করে। বাকিদের ক্ষেত্রে মাসিক 16,000 টাকা পারিশ্রমিক দিয়ে শুরু হলেও কাজের বছর পূর্তিতে মাসিক পারিশ্রমিক হবে যথাক্রমে 20 থেকে 25 এবং 31,000 টাকা। ওই সময়সীমার বাৎসরিক বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ভরতপুরের বিধায়ক, যার পাল্টা এবার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। ডাক্তারদের হুঁশিয়ারি, হুমায়ুন কবিরের এবার পাল্টা। তৃণমূল বিধায়ককে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। ভরতপুরের তৃণমূল আরজিকর কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগের সরব হন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। স্বাস্থ্য শিক্ষা করেছেন ভরতপুরের বিধায়ক। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করেন তিনি। এখানে শেষ নয়। হুমায়ুন কবির বলেন, 3 কোটি ভোটার আছে তৃণমূলের, তার মধ্যে 10,000 মাঠে নামলে কি হবে তখন বুঝবে। কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল বিধায়ক বলেন, দ্বিতীয় ভগবান বলে সেই ভগবানের আচরণ কি করেছে ওনারা? যেভাবে ডাক ঢোল বাজিয়েছিলেন, ড্রাম বাজিয়েছিলেন, এলাহি খাবার দাবার চলে আসছিল, কোথা থেকে এসব হয়? আপনি যদি আমার বারবার বলেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন, আমিও তো রুখে দাঁড়ানোর জন্য হাতটা উঠাবো। আর এইবার হুমায়ুন কবিরের আক্রমণে পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গেল বিরোধী দলনেতার জেলায় কবে কোথায়? গত কয়েকদিন ধরে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত টানা বৃষ্টি চলছে। উত্তরে পাহাড়ি এলাকাগুলিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ধস নেমেছে, আর দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে সামনের কয়েকদিন বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়ার অফিসে বৃষ্টির পরিমাণ কম হলেও বর্ষা এখনও পুরোপুরি বিদায় নিচ্ছে না। বঙ্গোপসাগরে ঘূর্ণাপথ সক্রিয় রয়েছে এবং মৌসুমি অক্ষরেখাও সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে রাজ্য জুড়ে বর্ষা এখনও বিদ্যমান। কলকাতায় বর্তমান পরিস্থিতি। কলকাতা শনিবার সকালের পর থেকে নতুন করে বৃষ্টি হয়নি। শহরের আকাশ ছিল ঝলমলে রোদে ভরা। যদিও গত কয়েকদিন ধরে শহরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। রবিবার শহরের নিম্নচাপ উপলক্ষে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে একাদশী অর্থাৎ 10 থেকে 13 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও বর্ষার প্রভাব কিছুটা কমেছে, তবে পূর্ণাঙ্গ বিদায় নিতে এখনও কিছুটা সময় বাকি। ফলে পুজোর সময় মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু তেমন কোনো বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তাই পশ্চিমবঙ্গবাসীকে সামনের দিনগুলিতে আবহাওয়া খবরে নজর রেখে পুজোর প্রস্তুতি চালিয়ে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।